আজকে আমরা কেউ কুকুর নিয়ে ছবি তুলতে ভালো পাই, আজকে কুকুরকে কাছে নিয়ে ছবি তুলে পোস্ট করতে ভালো লাগে। আজকে অনেকে বিড়াল কোলে নিয়ে ছবি তুলতে ভালো লাগে, কিন্তু আশরাফুল মাখলুকাতের কাঁধে হাত দিয়ে ছবি তুলতে আমাদের লজ্জা লাগে। আমি কি পারি একজন মেথরের কাঁধে হাত দিয়ে ছবি তুলতে? বলেন আপনারা পারি? যারা পরিচ্ছন্ন কর্মী আশরাফুল মাখলুকাত, আমি কি পারি তার কাঁধে হাত দিয়ে একটা ছবি তুলতে? লজ্জা লাগে। মেথরের সাথে ছবি তুলবো, অথচ কোথায় বিড়াল, কোথায় কুকুর, আর কোথায় আশরাফুল মাখলুকাত? আমি কি পারবো একজন নাফিতের গলায় হাত দিয়ে ছবি তুলতে? আমি কি পারবো একজন মুসির গলায় হাত দিয়ে ছবি তুলতে? চামারের না। আমি আমাকে অনেক বড় মনে করি, আর যাদের চক্ষু আছে, কান আছে, আমার মতোই চেহারা, আমার মতোই অবয়ব, সে আশরাফুল মাখলুকাতকে ঘৃণা করি। এটা কি মানবিক মর্যাদা হয়? না, হয় না। আজকে ভালো পোশাক পরে যদি আমি অফিসে ঢুকি, আমাকে ইজ্জত করা হয়, সম্মান করা হয়, কিন্তু আমার বিধবা নারী যার কাপড় নাই, আমার এতিম সন্তান যার শরীরের মধ্যে কোনো জামা শোভা পায় না, আমার হাজারো গরিব দুঃখী মেহনত মানুষ যাদের শরীরের মধ্যে বস্ত্র শোভা পায় না, বস্ত্র কেনার টাকা নাই, জুতা নাই পায়, সিরা জামা সিরা পোশাক নিয়ে যদি অফিসে ঢুকে, কুকুরকে শ্রদ্ধা সম্মান করে, কিন্তু আশরাফুল মাখলুকাতকে ঘাট ধরে বের করে দেয়। এর নাম মর্যাদা? জানেন আমরা কোথায় গিয়ে পুষছি? আমাদের মেন্টাল কোথায় গিয়ে পুষছে? আজকে হাজার আশরাফুল মাখলুকাত খোলা আকাশে নিচে ঘুমায়, গিয়ে দেখেন হাজারো মানুষ রাস্তায় পড়ে আছে, কিন্তু যারা মানব অধিকারের সেবা নিয়ে ঘুরে, পতাকা নিয়ে ঘুরে, ওদের দিকে তাদের নজর নেই, ওদেরকে একবার দেখার সুযোগ নেই। দেখে না পল্টন ময়দানে, রাস্তার পাশে, ফুটপাথে আশরাফুল মাখলুকাতের হাজারো সন্তান না খেয়ে পড়ে আছে, ওদের দেখার মধ্যে কেউ নেই। অথচ আমরা কি করি? আমরা বিড়ালের জন্য খাদ্য ক্রয় করি, কুকুরের জন্য খাদ্য ক্রয় করি, স্পেশালি চিকিৎসার ব্যবস্থা করি। মিথ্যা বলছি নাকি? অথচ ওই আশরাফুল মাখলুকাত রাস্তার ধারে পড়ে আছে, ফুটপাথে পড়ে আছে, ওদেরকে দেখার মধ্যে কেউ নেই। সবাই নেতা, সবাই লিডার। আজকে হাজার এত মানুষ না খেয়ে থাকে। আপনারা দেখেছেন এই বাংলাদেশের এক পরিবার তার পরিবারকে খাদ্য না দেওয়ার কারণে, দিতে না পারার কারণে আত্মহত্যা করেছে, বাচ্চা বিক্রি করে দিয়েছে। আজকে ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে এক মুঠা খাদ্যের জন্য লড়াই করতেছে। আশরাফুল মাখলুকাত বস্ত্রহীন অবস্থা আছে। এই গরিবের মাথার ঘাম পায়ে ফেলা টাকা, ভ্যাট এবং ট্যাক্স দিয়ে হাজারো নেতারা আমেরিকা, ইংল্যান্ড, সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করে, অথচ আমার দেশের হাজারো গরিব মানুষ একটা প্যারাসিটামল ট্যাবলেটের অভাবে ধুকিয়ে ধুকে মরে। তাদেরকে দেখার কেউ নাই, তাদের কাছেও কেউ থাকি না। আমার টেবিলের মধ্যে হরেক ডিজাইনের খাদ্য, কিন্তু কত মানুষ ক্ষুধার্ত অবস্থায় রাস্তার ধারে পেটের মধ্যে চাপা দিয়ে কাঁদতেছে, তাদের মুখের মধ্যে এক মুঠা খাদ্য তুলে দেওয়ার মতো চিন্তা আমাদের মধ্যে থাকে না। এই কি মানবিক মর্যাদা? এই কি সাম্য এবং ন্যায় বিচার? আমি জানি না কোন আইনে আছে, আমার জানা নাই। যদি কারোর বিরুদ্ধে সাজা হয়ে যায়, কনভিক্টেড আসামি উপস্থিত হওয়ার আগে, সেখানে কোর্টে হাজিরা দেওয়ার আগে কেমনে খালাস হয়, মুক্তি পায়, এই আইন কোথায় আছে আমি জানি না। বাংলাদেশে আছে, জামিন পেতে পারে, কিন্তু উপস্থিত হতে হবে, এটা আইন। কিন্তু উপস্থিত না হয়ে কিভাবে খালাস পায়, মুক্তি পায়? এইটা কি ন্যায় বিচার? আপনি কি দেখেছেন সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিবর্তন হয়ে গেছে, সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সিআইডির প্রধান পরিবর্তন হয়ে গেছে, সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে ডিজিএফআই প্রধান পরিবর্তন, এনএসআই প্রধান পরিবর্তন,
সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে ইউনিভার্সিটির ভিসি পরিবর্তন, সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে এমনকি বাইতুল মোকাররমের ইমাম সাহেব পরিবর্তন। ভেজাল নাই এমন কোনো জায়গা নাই, সব জায়গায় ভেজাল, সব জায়গায় ভেজাল। নির্বাচন নির্বাচন, যদি আমি জিতি নির্বাচন ঠিক, আমি না জিতলে কারচুপি, এর থেকে নির্বাচন। আজকে এই ঢাকায় এক দলের 33 নম্বর এক সদস্য হওয়ার জন্য 50 লক্ষ টাকা ডোনেশন করছে, 50 লক্ষ টাকা। 33 নম্বর সদস্য, তার মানে এর কারণটা কি আপনারা জানেন? কেউ কেউ জানেন না। আপনাকে জানেন একজন বিসিএস ক্যাডারের প্রথম শুরুর বেতন কত হয়? মাত্র 22,000 থেকে 35,000 টাকা। এই যে ম্যাজিস্ট্রেট বলেন, বিসিএস ক্যাডারে যারা ঢুকে তাদের প্রথম বেতন কত? 22,000 থেকে 35,000 টাকা। অথচ দলের জন্য ওয়ার্ডের একজন সভাপতি হতে পারে, সে প্রতি মাসে কামাই করে কত বলেন তো? কয়েক কোটি টাকা। বুঝেন, আলাউদ্দিনের চেরাগের চেয়ে মারাত্মক। বর্তমানের রাজনীতি হলো আলাউদ্দিনের চেরাগের চেয়ে মারাত্মক। একজন ডিসি সাহেব, এসপি সাহেবের বেতন কত জানেন? 70-80 টাকা। কত? আচ্ছা বলো তো, 70-80 টাকা বেতন পেয়ে সংসার চালাবার পরে এই ধরনের বিল্ডিং কত বছর বসে করবে? কত জীবনে? ওর কি আমাদের বলতে পারবে না। কিন্তু ওয়ার্ডের যদি একজন সভাপতি সেক্রেটারি হয়, পরের দিন দেখো 5 গাড়ি, গুলশানে বাড়ি, ফ্ল্যাট কেনা শেষ। তার মানিটা কি? আলাউদ্দিনের চেরা। এ তো টাকার গাছের চেয়ে মারাত্মক। এর জন্য ওরা এইটাকে ব্যবসা মনে করতেছে, অর্থাৎ গরিবের পেটের মধ্যে লাথি মেরে গরিবের গলা চিপে ধরে আজকে রাজনীতিকে ব্যবসা মনে করতেছে। ওদের ব্যবসার উপর আঘাত হানতে হবে। রাজনীতি করে ব্যবসার জায়গা না, খেদমতের জায়গা। রাজনীতি করে ব্যবসার জায়গা না, সেবার জায়গা। রাজনীতি করে জুলুমের জায়গায় না, বরং এটা মাজলুম মানুষের পাশে দাঁড়াবার জায়গা। রাজনীতি মানে খুন করা নয়, রাজনীতি মানে এই দেশ থেকে মানুষকে তাড়িয়ে দেওয়া নয়, বরং রাজনীতি হলো সমস্ত মানুষের অধিকারকে বাস্তবায়ন করা। আজকে রাজনীতি মানে এই দোকানদার ব্যবসা করবে, চাঁদা দাও, এর জন্য রাজনীতি। বরং রাজনীতি হয়েছিল যারা চাঁদা চাইতে আসবে তাদের গলা টিপে দেওয়ার জন্য রাজনীতি। আপনি কি জানেন স্টেট কিভাবে সৃষ্টি হয়েছিল? সক্রেটিস প্রথম স্টেট কেন করেছিল? ওদের ভাষায়, পলিটিক্যাল সায়েন্সের ভাষায়, স্টেট তো শুরুই হয়েছিল যারা অত্যাচারী মানুষ, মাজলুম সাধারণ মানুষের অত্যাচার করে, তাদের বিচারের কোনো জায়গা নাই, তখন রাষ্ট্র তাদের দায় দায়িত্ব নিয়ে নিয়েছে। ধরে নেন আজকে এই এলাকার একজন গুন্ডা মাস্তান বা শেঠ একজন দুর্বল মানুষের উপর আঘাত করছে। আচ্ছা বলেন তো, দুর্বল মানুষ কি তার প্রতিশোধ গ্রহণ করতে পারে? আমাকে বলুন। এখন রাষ্ট্রের কাজটা কি? রাষ্ট্রের কাজ ওই দুর্বল মানুষের কাছে দাঁড়ানো, যে তোমার কোনো টেনশন নাই, তোমার পক্ষে আমি আছি, তোমাকে যে আঘাত করছে তার বিচার আমি করবো, এর নাম রাষ্ট্র। রাষ্ট্রের কাজটা কি? রাষ্ট্রের কাজটা হলো, যদি এলাকার সমস্ত লালবাগের মানুষ ঐক্যবদ্ধভাবে এই বাড়ি অবৈধভাবে দখল করে, ওই একা ব্যক্তির ক্ষমতা নাই সমস্ত মানুষের বিরুদ্ধে লড়া। কিন্তু রাষ্ট্রের দায়িত্বটা কি? সে দেশ শক্তি, রাষ্ট্রের দেশ বড় শক্তি। রাষ্ট্র বলতেছে তোমার কোনো টেনশন নাই, তোমার বাড়ি দখল করেছে, তোমার পাশে আমি আছি, এর নাম রাষ্ট্র। রাষ্ট্রের দায়িত্বটা কি? যে ব্যক্তি ক্ষুধার্ত, খাওয়াবার কেউ নাই, রাষ্ট্র এসে পাশে দাঁড়াবে, তোমার কোনো টেনশন নাই, তোমার পেটের যে মা আমি নিয়েছি। রাষ্ট্রের দায়িত্বটা কি? যে বস্ত্রহীন, যার বস্ত্র নাই, রাষ্ট্র বলবে তোমার কোনো টেনশন নাই, তোমার বস্ত্রের দায়িত্ব আমি নিয়ে এনেছি। রাষ্ট্রের দায়িত্বটা কি? যে ব্যক্তি গরিব মেধাবী, অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না, টাকা নাই, রাষ্ট্র কি বলেছে? তোমার কোনো টেনশন নাই, তোমার মেধা আছে, তোমার খরচের টাকার ব্যবস্থা আমি রাষ্ট্র করব, এর নাম রাষ্ট্র। রাষ্ট্র কি বলতে চাই? অবৈধভাবে তুমি কেসে ঢুকছো, জেলে ঢুকছো, তোমার কেউ নাই, আমি তোমার পাশে আছি, আমি তোমাকে মুক্তি করব, এর নাম রাষ্ট্র। আর বর্তমানে আমাদের রাষ্ট্রটা কি? আমাদের রাষ্ট্র, তুমি কোনো অপরাধ করো নাই, তোমার ব্যাগের মধ্যে গাঁজা ঢুকিয়ে, ফেন্সিডিল ঢুকিয়ে তোমাকে জেলে দেওয়ার দায়িত্ব আমি গ্রহণ করলাম, আমি সেই রাষ্ট্র। এখন রাষ্ট্রটা কি? এখন রাষ্ট্র হলো তুমি খুন করো নাই, কোন খুনের আসামিতে তোমাকে ঢুকানো যায় সেই ব্যবস্থা আমি নিয়ে এনেছি, এর নাম রাষ্ট্র। পুরো উল্টা। রাষ্ট্র ছিল মাজলুমের পক্ষে,
জালেমের বিপক্ষে, এখন রাষ্ট্র হয়ে গেছে জালেমের পক্ষে, মাজলুমের বিপক্ষে। এই রাষ্ট্র আমরা দেখতে চাই না। আমরা রাষ্ট্র দেখতে চাই যে রাষ্ট্র অসহায়, বিধবা, মিসকিন, এতিম, জালিত, জেলে, তাঁতি, কামার, মজদুর, মুচিদের পাশে দাঁড়াবে। যার যত প্রাপ্তি তাকে সেই প্রাপ্তি দিবে, এর নামে রাষ্ট্র। আমি মনে করি এতদিন পর্যন্ত 71 থেকে 2024 পর্যন্ত যারা ক্ষমতায় ছিল ওরা রাষ্ট্রের দায় দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশে কি চায়? ওদের সব জায়গায় ধোঁকামি। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠার নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না, যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না। তার মানিটা সমস্ত প্রতীক গরিবদের। নৌকা চালায় কারা? গরিবরা। ধান কাটে কারা? গরিবরা। নাঙ্গল চালায় কারা? গরিবরা। প্রতীক গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে তারা একজনও গরিব না। ওদের প্রতীকের সাথে, ব্যক্তির সাথে ধোঁকাবাজি, দলের সাথে ধোঁকাবাজি। কিন্তু হাত পাখা এমন একটা প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা করে তারাও চালাতে পারে। হাত পাখা প্রয়োজন পুরুষের, হাত পাখা প্রয়োজন মহিলাদের, হাত পাখা শান্তি দেয় মুসলমানদের, হাত পাখা শান্তি দেয় খ্রিস্টান, ইহুদি, হিন্দুদের। হাত পাখা প্রয়োজন বড়দের, হাত পাখা প্রয়োজন ছোটদের, হাত পাখা প্রয়োজন ধনীদের, হাত পাখা প্রয়োজন গরিবদের। কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না, কিন্তু শুধু একটা মার্কা, যেই মার্কা হাত পাখা ঘুমের সময় কলিজার মধ্যে থাকে, তার নাম হাত পাখা। সবাইকে শান্তি দেয়, কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয়, এই জনগণ বিজয় হবে। হাত পাখা বিজয় হয়, দেশ বিজয় হবে। পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। যারা মনে করেন পিআর বুঝেন না, খায় না, মাথায় দেয়, তাদেরকে অবশ্যই পিআর সম্পর্কে বুঝতে হবে। যদি বুঝেন তো বাংলাদেশের রাজনীতি টিকতে পারবেন, যদি না বুঝেন ছিটকে পড়বেন। পিআর মানি সর্বজনীন, সর্বমতের, সর্ব আদর্শের এক সংসদ। বিএনপি নিজেই তো বলেছেন আমরা জাতীয় এক সংসদ করতে চাই, সর্বদলীয়, যেখানে জাতীয় সংসদ হবে, সর্বদলের মানুষ থাকবে। তা পিআরের মাধ্যমে সর্বদলীয়, সর্ব আদর্শের সংসদ করা সম্ভব। পিআরের মাধ্যমে যতটুকু ভুল ত্রুটি দেখেন, দুর্বলতা দেখেন, এর চেয়ে শতগুণ, হাজার গুণ তার উপকারিতা আছে। যারা মনে করেন ভোট দেবে একজনকে, নির্বাচিত হওয়ার একজনকে, না, আপনি ভোট দিবেন দলকে, দল নির্বাচন করবে, আপনার প্রতিনিধি কে হবে। কি কথা ঠিক না? কাজে আসল পিআর সে নির্বাচন দিতে হবে। যদি পিআরের বাহিনী নির্বাচন আবারও ফেসিস হবে, গোলাগুলি হবে, মারামারি হবে, ভোটের বাক্স ছিনতাই হবে, কালো টাকা সরাসরি হবে, এবং সেখানে পেশি শক্তি ব্যবহার করা হবে। কাজে ফেসিস আমরা তৈরি করতে চাই না। আসলে আমরা সম্মিলিতভাবে পিআর সিস্টেমে নির্বাচন করব। আগামী নির্বাচনে আপনাদের এখান থেকে আব্দুর রহমান সাহেব ইনশাআল্লাহ নির্বাচন করবে হাত পাখা নিয়ে। সবাই থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন।